হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার কাছে একটা ১০০ টাকার নোট আছে। আজকে এই ১০০ টাকার নোটটা যদি আমি বিছানার তলায় রেখে দিই বা আলমারিতে রেখে দিই বা সেভিংস অ্যাকাউন্টে যদি আমার এমনি পড়ে থাকে, তাহলে এই ১০০ টাকার নোটটা ১ বছর পরে গিয়ে এর ভ্যালু কী দাঁড়াবে? আজকে এটা একটুখানি জাস্ট আপনাদের সাথে একটু ডিসকাস করি। এই ১০০ টাকার নোটটা দিয়ে আজকে ধরুন আমি ১ লিটার পেট্রোল কিনছি। ১ লিটার পেট্রোলের দাম আজকে ১০০ টাকা। ১ বছর পরে গিয়ে দেখলাম এই ১ লিটার তেলের দাম হয়ে গেল ১০৫ টাকা। তো এই নোটটা যদি আমার বিছানার তলায় রাখা থাকে বা আলমারিতে রাখা থাকে, তাহলে কি এই নোটটা নিয়ে কি আমি আর ১ লিটার তেল পাবো? পাবো না। হিসেব করলে দেখা যাবে এই ১০০ টাকাটা দিয়ে যখন তেলের দাম ১০৫ টাকা হয়ে গেছে, ১ লিটার তেলের দাম ১০৫ টাকা হয়ে গেছে, তখন এই টাকাটা দিয়ে আমি ৯৫০ মিলিলিটার তেল পাবো। তার মানে এটাও বলা যেতে পারে যে এই টাকার ভ্যালুটা কমে হয়ে গেল ৯৫ টাকা। এটাও বলতে পারি আমরা। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা যদি ঠিকঠাক জায়গায় টাকাটা না রাখি, তাহলে এই টাকার ভ্যালুটা কিন্তু কমছে। মানে টাকার পারচেজিং পাওয়ারটা, কেনার ক্ষমতাটা কমছে। এই টাকাটা দিয়ে যেই জিনিসটা কিনবো, সেই জিনিসটার কেনার ক্ষমতাটা কমছে। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আমার কাছে এই ক্যালকুলেটরটা আছে। আজকে এই ক্যালকুলেটরটার দাম হচ্ছে ১০০ টাকা। ১ বছর পরে গিয়ে দেখা গেল এই ক্যালকুলেটরের দাম হচ্ছে ১১০ টাকা। এরকমই বাড়ে তো, ৫-১০% এরকম বাড়ে। এটা অস্বাভাবিক ব্যাপার নয়। ১১০ টাকা হয়তো পরের বছর গিয়ে দেখলাম ১১০ টাকা দাম। আমার এই ১০০ টাকাটা যেটা আলমারিতে ছিল, সেটা দিয়ে কিন্তু আমি এই ক্যালকুলেটরটা আর কিনতে পারবো না। কারণ আমার ১০০ টাকাটা ১০০ টাকাই রয়ে গেছে, কিন্তু ক্যালকুলেটরের দাম হয়ে গেছে ১১০ টাকা। তো আমরা আমাদের মিডল ক্লাস মেন্টালিটিতে এইটুকুই বুঝি যে টাকাটা কোথাও একটা রেখে দিলেই ভালো, যে টাকাটা আমার কাছে যেন থাকে। টাকাটা আমি খরচা করছি না। বাট আপনি যখন খরচাও করছেন না, এই টাকাটা বাড়ছেও না। তো এই টাকাটা বাড়তে হলে আপনাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে টাকাটা বাড়বে। এবং প্রত্যেকটা টাকাই কিন্তু আপনাকে ভালোভাবে ইনভেস্ট করে রাখতে হবে যাতে এই টাকাটা বাড়ে। না বাড়লে আগামী দিনে এই টাকার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। ফলে আপনি কিন্তু পিছনে চলে যাচ্ছেন। আপনার টাকা পয়সা ছিল, কিন্তু টাকাটা ঠিকঠাক জায়গায় রাখেননি বলে আপনি কিন্তু পিছনে চলে যাচ্ছেন। অতএব এখন আপনাকে চিন্তা করতে হবে যে টাকাটা কিভাবে ইনভেস্টমেন্ট করব। আজকের দিনে এই যে জিনিসপত্রের যে দাম বাড়ছে, এই দাম বাড়াটাকে আমরা ইনফ্লেশন বলি তো। সেই ইনফ্লেশনের জন্য আমরা যে টাকা ইনভেস্টমেন্ট করব, সেই টাকাটা যাতে ইনফ্লেশনের কাছাকাছি বা তার থেকে যেন আমি বেশি রিটার্ন পাই, এটা মাথায় রেখে আমি ইনভেস্টমেন্ট করব। আমার যদি গ্রসারিতে আমরা যেসব জিনিস কিনি, সেই গ্রসারি আইটেমের জিনিসপত্রের দাম যদি ৬% করে বাড়ছে প্রত্যেক বছর, এবছরে আমার গ্রসারিতে যে লিস্ট আমি করি তাতে ১০,০০০ টাকার আমার ঘরে জিনিস আছে। পরের বছর গিয়ে দেখলাম সেম লিস্ট আমি আমার দোকানদারকে দিলাম, তারা ১০,৭০০-৮০০ টাকা বিল করছে। হতেই পারে। তার মানে ৬% বা ৭% বেড়ে গেছে। কিন্তু আমার টাকাটা কি আমি বাড়িয়ে নিতে পেরেছি? আমার যে ১০,০০০ টাকাটা, সেই টাকাটা যদি আমি আলমারিতে রেখে দিই, তো টাকাটা বাড়ছে না। অতএব বারবার বলছি যে এই টাকাটাকে আমাকে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখতে হবে যাতে এই টাকাটাও ১০০ টাকাটা ১০৭ টাকা বা ১১০ টাকা হয়। সেটা কোথায় রাখবো? কোথায় আমার রিস্ক বেশি? সেগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আপাতত মাথায় এটুকু খালি নিয়ে যাচ্ছি যে টাকাটাকে এমনি ফেলে রাখলে চলবে না। ছোট্ট একটা রিপোর্ট আপনাদের কাছে শেয়ার করি। একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে ২০১৫ তে প্রায় ৪৪ লক্ষ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এমনিই পড়ে আছে আমাদের ভারতীয়দের। সেভিংস অ্যাকাউন্টে ২.৫% থেকে ৪% রেট অফ ইন্টারেস্ট এমনিই পড়ে আছে। সেটাই ২০২৬ এ দেখা যাচ্ছে প্রায় ৬৬ লক্ষ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে আজকের দিনে। সেই টাকাটার কোনো গ্রোথ নেই। আলমারিতে ফেলে রাখার মতোই বা বিছানার তলায় ফেলে রাখার মতো। সেই টাকাটার সেরকমভাবে কোনো গ্রোথ হচ্ছে না। তো টাকাটার গ্রোথ আনতে হলে আমাকে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। কোথায় করব, কিভাবে করব, এগুলো আস্তে, আস্তে জানবো। এই ভিডিওটাতে যদি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি আপনাদের এখানে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখবেন ভিডিওটা কীরকম হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কোথায় কিভাবে ইনভেস্টমেন্টটা আমাদের করা দরকার। ধন্যবাদ।